আমার নাম মাইকেল চাকমা। আমাকে 2019 সালে 9 এপ্রিল আনুমানিক বিকাল 5টার দিকে 5-6 জন সাদা পোশাকধারী লোক আমাকে তুলে নিয়ে যায়। তারা অজ্ঞাত স্থানে নিয়ে যায়। চোখ বাঁধার আগে আমি দেখেছিলাম ওই ড্রাইভারের পাশে যে সিটটা ছিল, সিটের পেছনে একটা ওয়াকি টকি ছিল। যে ওয়াকি টকি নর্মালি আমাদের দেশে ওই গভর্নমেন্ট এজেন্সি যারা তারা ব্যবহার করে, এরকম একটা দেখেছিলাম। গাড়িতে ওঠার পর একটা হাই ভলিউমে গান ছেড়ে চালু করলো। তারপর গাড়িতে চলতে লাগলো। আমি তো মনে করছিলাম তারা মেরে ফেলবে। এটারা ইউপিডিএফ এর এক্সপোর্টম্যান হিসেবে কাজ, তখন আমি দায়িত্বে ছিলাম। গাড়ি থেকে নামার সাথে সাথে একেবারে লাউডলি আমি স্লোগান দিচ্ছিলাম উচ্চস্বরে, লং লিভ ইউপিডিএফ, নিপীড়িত জনতার সংগ্রাম দীর্ঘজীবী হোক, এভাবে আমি অনেক স্লোগান আমি দিচ্ছিলাম। তো এভাবে স্লোগান দিতে দিতে আমি কখন একটা ঘরের ভিতর ঢুকালো আমি ঠিক বুঝলাম না। আমি হাঁটিনি, দুজন লোক ধরে আমাকে হেঁটে একটা ঘরের ভিতর ঢুকালো, একটু ঠুলের মধ্যে বসালো। তো আমি বুঝতাম না যে আমাকে কোথায় নিয়ে আসা হয়েছে এবং কি করা হবে। আমি তবুও তখন ধরে নিয়েছিলাম এখানে আমাকে মেরে ফেলবে, শ্যুট করবে বলে। তখন আমার চোখ বাঁধা, আমাকে ওখানে নিয়ে যায় টেবিলে। আমার চোখ বাঁধা, একটু একেবারে চোখ প্রথমে কাপড় দিয়ে বাঁধে, তারপর টুপি পরিয়ে দিয়ে ওই জায়গায় নিয়ে গিয়েও তারপর আমার আরও একটা কাপড় বেঁধে দেয়। তো হাতে হ্যান্ডকাপ ছিল? হ্যাঁ, হাতে হ্যান্ডকাপ পরিয়ে দেয়। কখনো পিছনে হাত দিয়ে পরায়, কখনো সামনে হাত দিয়ে, মাঝে মাঝে সামনে এরকম করে পরায়, কখনো একেবারে পেছনে এরকম করে পরায়। তো চোখ বাঁধা, সামনের লোকটা কাউকে দেখা যায় না। এরকম কয়দিন আপনার সঙ্গে এই ইন্টারোগেশন বা ওদের জিজ্ঞাসাবাদ চলেছে? যতদিন প্রয়োজন, বেশ কিছুদিন তারা আমার এটা চলছে। তার ওদের প্রায় আছে, বুঝলাম আর কি তাদের যে একটা সিস্টেম আছে, তাদের যে যা জানতে চায় যতদিন তারা সেই কথাগুলো শেষ না করবে ততদিন তারা হয় 10 দিন, 15 দিন, 20 দিন, আমার কাছে কমপক্ষে তারা মাস ডাইরেক্ট পর্যন্ত আসা যাওয়া করেছে। আবার প্রথম অবস্থায় আমাকে ওখানে ভয় দেখিয়েছিল একটা চেয়ারে বসিয়ে। এভাবে একটা চেয়ার ছিল, ওখানে লক করা যায় হাত, চেয়ারের ভিতর, চেয়ারের মধ্যে এটা লকটা আছে, এভাবে লক করা যায়, 2 হাত লক করে দেয়, পায়ের এটা লক করার ব্যবস্থা আছে। তারপরে আমার একটা দড়ি, যে এখানটায় পেঁচিয়ে 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 এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে বাহুসহ এই চেয়ারে এভাবে মাথা পর্যন্ত পেঁচায়, একদম চেয়ারে এভাবে বসতে হয়। চেয়ারটা যদি একটু টালা দিলে তাহলে চেয়ারটা একটু ঘুরে, একদম জোরে জোরে ঘুরে চেয়ারটা। তারপরে সে আমাকে ভয় দেখাচ্ছে যে তোমাকে এখন 240 ভোল্টেজের কারেন্টে আমি পুড়ে ফেলবো, বললো তোমার অস্ত্র কোথায়। সে আমাকে ভয় দেখাচ্ছিল। আমি বললাম আমার তো কোনো অস্ত্র নাই, আমি তো ছিলাম ঢাকায়, আমি তো ঢাকায় থাকি অনেক বছর ধরে, আমার কাছে তো কোনো অস্ত্র নাই, আমি তো অস্ত্র রাজনীতি করি না। পরে এসব কথা বলতে বলতে সে শান্ত হয়ে গেল। তারপর ওটা খুলে দিল বাঁধনটা, আমাকে একটা জায়গায় রাখলো। ওখানে ওই জায়গাগুলো তো আলো বাতাস পাওয়া যায় না, কোনো জানালা কিছু নাই, গর্তাতে কোনো অনেক বড় জায়গা, কিন্তু আমাকে অনেকগুলো জায়গায় রাখা হলো এই 5টা বছরে। সেখানে বিভিন্ন জায়গায়, এখানে কিছু কয়েক মাস, ওখানে কয়েক মাস এরকম পরে। এই যে 5 বছর কতগুলো জায়গায় রেখেছে আনুমানিক, এবং কি ব্যবহার করেছে আপনার সঙ্গে? আমাকে ওখানে প্রায় 4-5টা জায়গায় রেখেছে তারা। প্রথমে যখন নিয়ে গেছে তখন একটা জায়গায় নিয়েছে, ওটা একটু রুমটা একটু বড় ছিল, প্রায় 11-13 এরকম হবে, 11 ফিট বাই 13 ফিট, এটা বড়, একটু সামান্য বড় ছিল। আর জানলা দেখেছিলাম সেখানে, গ্লাস, পুরনো, অনেক পুরনো বিল্ডিংটা, অনেক পুরনো, 3 সাইডেই মনে হলো বিল্ডিংটা। আর কাছের যে জানলাগুলো অনেক পুরনো স্টাইলের, নতুন মডার্ন না, অনেক পুরনো স্টাইল, এবং সেই কাঁচ জানলার উপর কালো রং দেয়া, একদম কোনো আলো আসতে না পারে না, আর বাইরের ভিতর থেকে কিছু দেখা যায় না। এটা একদম বড় চিকল দিয়ে বাঁধা, ওই যে জানলা যেন খোলা না যায় এরকম অবস্থা। আর খার একটা ছিল মাঝখানে। তারপরে এই 5 বছর 3 মাসে আপনাকে 4-5টা জায়গায় রেখেছে, আপনার উপর কি কোনো নির্যাতন বা কোনো ধরনের অত্যাচার হয়েছে? ওখানে রাখাটা তো অত্যাচার, যেভাবে তারা রাখে না, এটা তো অত্যন্ত অমানবিক। এটা মানুষের বসবাসের জায়গা না, মানুষ এভাবে বাঁচে না। তো এটা তো একদম খবরের মতো, গুহা আছে না, গুহায় থাকলে মানুষ যেভাবে একদম কিছুই দেখে না, খবরে থাকলে মানুষ কিছুই দেখে না, ঠিক এরকম। এটা তো মানুষের বাঁচার মতো কোনো জায়গা না, একদম কোনো জানলা নাই,
একদম কোনো আলো ঢুকে না, বাতাস ঢুকে না, শুধু চারিদিকে দেয়াল আর সামনে যে দরজা থাকে, এটা দুটো দরজা, একটা কাঠের দরজা আছে বাইরে আর একটা চিকের দরজা, যেটা জেলের মতো চিকের দরজা আছে লোহার, ওটা সবসময় বন্ধ থাকে থালা দিয়ে। ওই ইয়েটা কাঠের দরজাটা মানে খোলা রাখে, প্রয়োজনে আবার বন্ধ করে, তাদের প্রয়োজনে যতক্ষণ প্রয়োজন বন্ধ রাখে তখন ওটা খুললেও শুধু আপনি সামনে তা দেখবেন, সামনে একটা ওয়াল, তো এটা কিছু না। রুমগুলো তো ছোটো ছোটো একদম, মানে কোনো কোনো রুম 8 ফিট বাই 11 ফিট, আমি ইয়ে করে দেখেছি। কোনো কোনো রুম 7 ফিট বাই 11 ফিট, কোনো কোনো রুম ছিল 8 ফিট বাই 11 বা 12 ফিট এরকমের, মানে একদম ছোটো ছোটো রুম। ওখানে ছোটো একটা খাট আছে 3 ফিট বাই 7 ফিটের লোহার, কোনো কোনো জায়গায় খাটের। তো ওভাবে তারা ওই জায়গায় থাকাটা তো একটা অত্যাচার বড় রকমের। আর ওখানে ফ্যান যে আছে, অনেক বড় বড় ফ্যান, বড় শব্দ তৈরি করে, কানে একদম কান ব্যথা করে, দীর্ঘদিন আপনি কোনো বিরতি দেবে না, একদম 24 ঘন্টা ফ্যান চালাবে একদম অনেক উচ্চ শব্দে। তো তখন কিছুই শোনা যায় না। তার যেটা কষ্ট হয় আপনার, এটা কষ্ট হয়, মারধর করে না, আমাকে মারধর করে নেই, আমাকে মারধর করেনি, কিন্তু আমার সাথে এই যে ব্যবহারগুলো করছে, যেটা আপনার কষ্ট হয়। গরমে মনে করেন আপনার গরমে একদম ভিজে গেছে শরীর, প্রচুর গরম, ঘুমাতে পারছে না, তখন যে সাইডে ফ্যান, ওখানে ফ্যানের বাতাস, ফ্যানগুলো উপরে থাকে, গায়ে লাগে না বাতাস। কোনো কোনো সময় দুপুরে প্রচুর গরম পড়লে বাইরে যদি ওই বাইরের ফ্যানগুলো ছেড়ে দেয়, যে গরম বাতাসটা এসে পড়ে আর গায়ে। তো এইভাবে তারা আমাকে রেখেছে ওই রুমগুলোতে। খাবার দাবার কেমন দিত তারা? খাবার দাবারটা তারা 3 বেলায় খাবার দিত, সকালে নাস্তা, দুপুরে রাতে ভাত, সাথে প্রতিদিন মাংস দেয়। পরিমাণ কখনো কম, কখনো খাওয়ার মতো, আর কখনো সেটা মাঝে মাঝে খাওয়া যেত না। কোনো কোনো সময় একদম ঝাল করে বেশি একদম মুখে দেওয়া যায় না। কোনোবার আমি কয়েকবার একদম বাসি খাবার পেয়েছিলাম, ডালটাও বাসি, একদম ফেনা ফেনা হয়ে যায়, যে একদম দুর্গন্ধ। ওই মাছটা একদম কি নরম করে, একদম দুর্গন্ধটা খাওয়া যায় না এরকম কিছু। এটা বেশি দিন করেনি, কয়েকবার এরকম খাবার পেয়েছি আমি। খাবার দিয়ে অত্যাচার, প্যান দিয়ে অত্যাচার। ওখানে যা গোসলের সময় তারা কখনো কোনো সময় আমাকে একেবারে 2টা-3টা আজারের সময় শোনা যায়, তো একটা আইডিয়া করা যায়। এই যে এত দীর্ঘ সময়, এতদিন আপনি এরকম আটক বন্দী ছিলেন একটা, বলছেন যে গর্তের মতো, গুহার মতো জায়গায়, তো আপনার মানসিক অবস্থাটা কেমন ছিল ওই সময়ে? এবং আপনার পরিবার পরিজনের কথা তো আপনার নিশ্চয়ই মনে পড়েছে, কিভাবে কেটেছে আপনার সময়গুলো? প্রথম যখন আমাকে নিয়ে যায় তখন আমি অনেক ডিপ্রেশনে ছিলাম। মানে আমি ভাবতাম আমার পরিবার, আমার ভাই বোন যারা আছে, বাবা কেমন আছে, বাবা তো অনেক বয়স হয়েছে, বা সে একটু অসুস্থ ছিল, চোখের সমস্যা ছিল। তো আমি সেটা ভাবতাম আমার পরিবার হয়তো আমাকে তো জানে না আমি কোর্টে আছি, হয়তো আমাকে তারা খুঁজতেছে বিভিন্ন জায়গায়, হয়তো থানায় যাচ্ছে, কোর্টে যাচ্ছে, হয়তো আমার ওটাও লাশ খুঁজতে যাচ্ছে যদি হয়। যা আমি অনেক কল্পনা করতাম, মানে আমি অনেক কষ্ট পেতাম, মানে ঘুমাতে পারতাম না ঠিক মতো। আমি কান্নাকাটি করিনি তেমন একটা, আমি অনেকের কান্না শুনতাম, সেখানে অনেক লোকের কান্না শুনতাম, তারা নামাজ পড়তো, কান্নাকাটি করতো, নানা রকম তাদের মানে আওয়াজটা শোনা যেত, অনেক বড় বড় কেউ কেউ একটু হাও বাও করে কান্নাকাটি করতো। নাম দিয়েছে আয়নাগর, তো আমিও বলছি কারণ এটা আয়নাগর। ওই জায়গায়, যে আমি তো বলি জেল, ওটা এটা হচ্ছে বেআইনি, গোপন জেল, বিশেষ জেল তারা বলতো, তারাও বলতো জেল। এটা কোন সংস্থার ছিল, এটা কি কখনো ধারণা করতে পেরেছেন? কথাবার্তা বা তাদের আচরণ সব কিছু নিলে আমার মনে হচ্ছে তারা মানে গোয়েন্দা সংস্থার কোন লোক। বলে না তারা কোন বাহিনী, এটা কোন বাহিনী তারা বলে না, কিন্তু তারা আবার যারা ওখানে সাধারণ ডিউটিতে তারা থাকে, খাবার দাবার দেয়, তারা কিন্তু কারারক্ষী মনে হয়েছে আমার কাছে। তো ওইখানে আপনি অনেক মানুষের আওয়াজ শুনতেন, কত মানুষ হবে বা কারোর সঙ্গে কি দেখা হয়েছে কোনো? এখানে প্রথম যখন আমাকে নেয় তখন 2টা রুমে রাখে। প্রথমে একটা রুমে তো ছিলাম একাই, ওদিক কোনো লোক ছিল না, মানে ওটা আলাদা একটা রুম, ওই যেটা বড় রুম বললাম না একটু। ওখান থেকে 5-7 দিন পরে অন্য শিফট করে আমাকে। ওখানে 10টা রুম ছিল, এক লাইনে 5টা করে, উত্তর দক্ষিণ লম্বা, পূর্ব সাইডে 5টা রুম, পশ্চিম সাইডে 5টা রুম, মাঝখানে হাঁটার জায়গা একটা ছিল, ওরা হাঁটাহাঁটি করে ওদিকে আমার খাবার দাবার দেখাশোনা করে, ওরা যারা থাকে। আপনারা হাঁটতে পারতেন না? আমরা পারতাম না, আমরা তো ভিতরে
ওরা হাঁটতো, আমরা তো ওখানে এই ছোট্ট জায়গার মধ্যে আমরা থাকতাম। কেউ কাউকে দেখেন নাই ওখানে কারা ছিল? না, ওর দেখাদেখি হয় নাই নর্মালি, কিন্তু বোঝা যেত। ওই রমজানের মাঝামাঝি আমাকে আরেকটা জায়গায় নিয়ে যাওয়া হয়, ওই এলাকায় কিন্তু হেঁটে ওই যেখানে রেখেছিল ওখান থেকে কিছু দূর, প্রায় 4-5 মিনিট হাঁটার পর আরেকটা জায়গায় আমাকে নেওয়া হয়। এটা একটু রুমটা প্রায় 8 ফিট বাই 12 ফিট এরকম হবে, কিন্তু উঁচু ছাদটা, অনেক পুরনো। ওই সারের পলেস্তারগুলো জ্বরে পড়তেছে, একটু লোহার রড দেখা যায়। তারপর দরজার লোহার চিকগুলো একটু বড় বড় কালো রঙের। তো ওখানে নিয়ে যায়, নেয়ার ওখানে যখন আমাকে নিল, ওখানে দেখলাম এক লোক ফ্লোরিং করে আছে ফ্লোরে, আর একটা খাট আছে, ওখানে আমার জন্য বিছানা পাতা আছে। তো যেই লোকটা ফ্লোরে আছে সেও কিন্তু তাকেও নিয়ে আনে, সেও বন্দি ওখানে। প্রথম যখন দেখলাম তখন ওখানে ছিল 10টা রুম, ওখানেও সেটা ছিল 104 নাম্বার রুম নাম্বার 104। তারপরে ওই 104 নাম্বারে ওই লোকটাকে পেলাম। তার পরিচয় আমাদের খোটা বলতে দিত না, এক রুমে থাকার পর। হ্যাঁ, এক রুমে থাকার পরও, কিন্তু যখন তারা দরজা আটকে দেয় না তাদের প্রয়োজনে, তখন বাইরে থেকে কথা বললে, ভিতরে কথা বললে বাইরে থেকে শোনা যায় না, তখন আমি খোটা বলতাম। তো তার সাথে কথা বলে জানলাম তার নাম সাইদুল, বাড়ি রংপুর, মমিনপুরে বাড়ি, থানার একদম পাশে। খুব। কতদিন আপনারা একসঙ্গে ছিলেন? প্রায় 10-15 দিন এরকম। তারপরে ওই লোকটা চলে যাওয়ার পর তার বেডিং করতো, তার পরিচয় জানতে পারছেন? সে বলেছে যে ড্রাইভার। ও চলে যাওয়ার পর আরেকজন লোক দিয়েছে, তার নাম এরশাদের বাড়ি হলো আপনার এখানে কচুকেটির কাছাকাছি। এই যে এই দুইজনই আপনার সঙ্গে দেখা? এই দুইজনে আমার সাথে দেখা। আর কিছু লোককে দেখছিলাম গোসলের সময়, আমাকে যখন ওয়াশরুমে ঢুকায়, গোসলখানায় ঢুকায়, তখন ওখান থেকে ওই লোকটাকে আনার সময় আমরা দেখতাম, চোখ পাড়া থাকতো তার, কিন্তু তার ইয়েটা দেখা যেত, বডিটা দেখা যেত, কিন্তু চোখ পাড়া থেকে কেউ দাড়ি থাকে, কারো দেখা যেত, বিভিন্ন বয়সের লোক। কারোর আমি দেখি চুল পাকা, দাড়ি পাকা, কারোর কম বয়সী, কোনো লোককে দেখেছিলাম তার বয়স হয়তো বা 50-45 এরকম হবে, কোনো লোকের সাইডের উপরে হবে, কোনো লোককে দেখে একদম ইয়াং, আমার সাইডে অনেক ইয়াং, এরকম। অনেক। কয়জন এখানে ছিল এরকম? ওখানে 10 জন রাখতো, কিন্তু আরো দেখছিলাম যে চুল কাটতে নিয়ে আসতো ওইদিকে। যাদেরকে দেখেছেন বা আপনার সঙ্গে যে দুজন ছিল সবাই গুম অবস্থায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মতো করে রেখেছে। আমার যে অবস্থা তাদেরও সেই অবস্থা, অর্থাৎ রুমটা আলাদা কিন্তু সেম কন্ডিশন। কিছু লোকের কনভারসেশন আমি শুনলাম ওখানে, তাদের একটা কিছু লোক, 3জন লোক আমার পাশে ছিল 22 ডিসেম্বর থেকে ওদেরকে রাখছে জানুয়ারি 15 তারিখ পর্যন্ত। যে আপনি বলছেন 3জন লোককে এক জায়গায় করেছিল, তাদের কনভারসেশন আপনি শুনেছেন, কি আলাপচারিতা তারা করেছিল, কি ধরনের আলাপ আলোচনা? তারা ছিল, তার নাম জাকির। সে বলছে আমার নাম জাকির। ওই জাকিরকে প্রথমে নিয়েছিল, বলছে আমি জাকির। ও জাকির বলতো এই দিকতে গেছে। ও বলছে আমাকে আমার কাছে বারবার জানতে চেয়েছে জাকির আর শরীফকে তুমি চিনো কিনা। শরীফ, তারা কথাবার্তা বলতো আর কি। এখন সে বলছে আমি তো মনে করছিলাম শরীফও এখানে আছে। তো ওই দিক থেকে যে লোক কথা বলে সে আলাদা। এই দুজন লোক কিন্তু একসাথে, আমি তাদের একটা পার্টির লোক মনে হলো, কিন্তু ওই জাকির পরে যে লোকটা নিয়েছে তাকে স্যার ডাকে, কিন্তু ওই জাকির বলছিল ওই লোকটাকে এদেরকে বিশ্বাস করো না, এখানে দেখা করতে আসলে বিশ্বাস করো না, কিছু বলবা না। তো তারা বলতো তোমার কাছে কি জিজ্ঞাসা করতে, কিছু বুঝতাম না, কিন্তু স্যার ডাকে। কিন্তু জাকির তাকে বলেছে আমাদের সময় তো কোর্ট মার্শাল হবে। জাকির এখান থেকে সারা পেলেও কোর্ট মার্শাল করবে। বুঝলাম ওরা হয়তো বা সেনাবাহিনীর কোনো সদস্য এরকম, বা তাদের কোনো রিলেটেড কোনো লোক হবে। তাহলে আপনি এই পর্যন্ত নাম 4 জনের কথা বললেন, 4 জনের পরিচয় আপনি আর কি নাম জানতে পেরেছেন? 3 জনের নাম জানতে পেরেছি। ওই আপনার সঙ্গে ছিল 2 জন, আর জাকিরের নাম। ও শরীফটা কোটায় ওরা জানতো না। ও শরীফ তাদের বন্ধু ছিল, তাদের সাথে ছিল। এখন শরীফকে ওখানে আনা হয়েছে কিনা, অন্য রুমে জাকির ছিল, হ্যাঁ অন্য রুমে। আর তার পাশে যে আপনার সঙ্গে যে 2 জন ছিল তারা কি জানেন? একজন সাইদুল আর একজন এরশাদের বাড়ি কোথায় ছিল? একটু কচুকেতের কাছাকাছি সে বলেছে। আর সাইদুলের বাড়ি রংপুর। তার নামে জিডি হয়েছে বলেছে রংপুরে। এদেরকে সবাইকে কি দীর্ঘদিন আটক রেখেছিল? সাইদুল তো অনেকদিন ছিল,
প্রায় 7-8 মাস ছিল সাইদুল। এই যে গুম বা এই নিখোঁজ করে রাখা, এরকম একটা জায়গা আবদ্ধ করে রাখা, আইনের কাছে সুপর্দ না করা, এটাকে আপনি কি বলবেন? এটা তো সংবিধান লঙ্ঘন, এটা তো শুধু না, এটা আইন কানুন লঙ্ঘন, এটা হচ্ছে বেআইনি এবং এটা হচ্ছে মানবাধিকার লঙ্ঘন। একজন মানুষকে রাখা সেখানে স্পষ্ট এটা মানবাধিকার লঙ্ঘন। ওইটা তো হলো একটা মানে টর্চার অফ এম্পায়ার অফ টর্চার, ও জায়গাটা। তো ওখানে নেওয়া মানে হলো একজন মানুষকে সেখানে একেবারে শেষ করে দেওয়া। ফিরবো কিন্তু পরে দেখা যাচ্ছে আমি ফিরছি না। বছর যাচ্ছে, দিন যাচ্ছে, 3-4 বছর পর ব্যবসার লোকটা আর ফিরবে না। ওরা ওই আশায় তারা ওই চিন্তা করে আমার আশা সব ছেড়ে দিয়ে আমাদের ধর্মীয় রীতি, সামাজিক যে রীতি মানে নিয়ম সব কিছু মেনে তারা আমার শেষকৃত্য করে দিয়েছে। আমার জন্য যা যা একজন মানুষ আমাদের কমিউনিটিতে আমার একজন মানুষ একজন লোক মারা গেলে যা করে দেয় তা সব কিছু করে দিয়েছে। মানে আমি আর নাই দুনিয়ায়। এই জায়গাটা কি বন্ধ হওয়া চিরতর দরকার, আপনি কি বলেন? অবশ্যই আমি মনে করি যে ওই জায়গাটাকে একদম মানে ভেঙে দিতে হবে, রাখা যাবে না। এই যে বেআইনি কারাগার, গোপন কারাগার, মানে মানুষকে নিয়ে গিয়ে সেখানে রাখবে তারা, মানে একদম সম্পূর্ণ অমানবিকের, মানে এটা মানবাধিকার লঙ্ঘনের সাথে আরও বেশি। আমি বুঝতে পারি না যে এটা শব্দটা আরও কম হয় মনে করি আমি। কিন্তু মানুষের মানে মানুষকে একদম এভাবে রাখা তো ওটা বড় অপরাধ। তো আমি এই যে অপরাধের জায়গা যেটা যে এম্পায়ার অফ টর্চার একটু ভেঙে দিতে হবে। এটা রাখা যাবে না। এটা রাখলে আরও পরবর্তীতে এইরকম ঘটনা ঘটবে। তো এখন এই জন্য আমি বারবার বলি এই জায়গাটা না থাকতে পারবে না। আমার দাবি আমার মতো যেন কারোর এরকম মানে ওখানে যাওয়ার মানে নেক্সট কোনো লোক যেন ওখানে যেতে না হয়। 5টা বছরের বেশি সময় আপনি বন্দী থাকলেন, আপনাকে আটক রাখা হলো, এখানে আপনার কোনো দাবি আছে কিনা? আমাদের দেশের আইন হোক অথবা ইন্টারন্যাশনাল আইন হোক, যে আইনের মাধ্যমে তাদের আওতায় আনা যায়, দৃষ্টান্তমূলক শাস্তি যেন নেক্সট কেউ এটা না করতে পারে। 1, 2 হলো উপযুক্ত শুধু আমার না, যাদেরকে ওখানে গুম করে রাখা হয়েছে সবাইকে ক্ষতিপূরণ দিতে হবে। আমাকে ছেড়েছে 6 তারিখ সকালবেলায়, সকাল 8টার দিকে আমাদের এলাকায় নিয়ে তারা আমাকে ছাড়ে। কিন্তু ছাড়ার আগে তারা আমাকে মানে ওই যেখানে আমাকে রেখেছিল ওই জায়গায় রাত আনুমানিক অর্থাৎ 5 তারিখ বা 6 তারিখের মাঝে রাতে আর কি, ওই ভোর প্রায় 3টার দিকে আনুমানিক আমাকে ঘুম থেকে জাগানো হয়। তো আমার তখন ধারণা ছিল আমাকে ছাড়বে না, তারা আমাকে মেরে ফেলবে বা ওখানে নিয়ে গিয়ে আমাকে হয়তো ক্রস ফায়ারের নামে মারবে, হয়তো বা অস্ত্র উদ্ধার দেখিয়ে নানা রকম একটা নাটক করে আমাকে এরকম করবে। নিয়ে যেতে তারা আমাকে আমার চোখ বেঁধে দিয়েছিল একটু লুজ করে, যে লোকটা একটু লুজ উপরে একটু এভাবে বেঁধে দিয়েছে, একটু লুজ করে বেঁধেছে। তো আমি রাতে চেষ্টা করতে এভাবে ঘষাঘষি করে পিছনে কাপড় উপরে তুলতে চাই, আমি চোখের উপরে যেন দেখি। চেষ্টা করে আমি দেখলাম রাস্তায় লাইট দেখেছি, শেষ কোনো রাত ছিল। পরে এটা আমি সঠিক কিনা বুঝতে পারলাম না রাতে। পরে যখন আরো ঘন্টা দেড়েক পরে আমি চোখ মেলি, চোখ বন্ধ থেকে, তখন আমি দেখি বোর হয়েছে, একটু আলো দেখি, মানে এই ফাঁক দিয়ে এরকম ফাঁক দিয়ে এভাবে দেখি একটু আলো। এটা 5 বছর পর প্রথম আলো দেখা, সেদিন ভোরে দীর্ঘ 5 বছর পর আমি প্রথম আলো দেখা। আমি অনেক খুশি হলাম, বললাম এখন মেরে ফেললে আমি আলো তো দেখলাম।